বন্ধুরা, ইসলাম ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাত বা নামাজ। আর দলবদ্ধ হয়ে মহান সৃষ্টিকর্তার এই হুকুম পালনের উদ্দেশ্যেই সারা পৃথিবী জুড়ে হাজারো মসজিদ নির্মিত হয়েছে এবং প্রতিনিয়ত নির্মিত হচ্ছে। ভারতীয় উপমহাদেশে ইসলামের স্বর্ণযুগে বেশ অনেকগুলো দৃষ্টিনন্দন মসজিদ নির্মিত হয়েছিল, যার বেশ কয়েকটি মসজিদ প্রাচীন গৌড় নগরী বা গৌড় লখনৌতির বাংলাদেশ অংশেও নির্মিত হয়েছিল। এই অঞ্চলে শুধু মসজিদই নয়, বরং মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন স্থাপনা নির্মিত হয়েছিল। এই সকল স্থাপনাগুলোর মধ্যে ধনীচক বা ধনিয়াচক জামে মসজিদ, খনিয়াদিঘি মসজিদ বা চিকা মসজিদ উল্লেখযোগ্য। আর আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত এই দুইটি মসজিদ। আর এরপরেই আমরা দেখব এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা সোনা মসজিদ স্থলবন্দর। পাশাপাশি শেয়ার করব সোনা মসজিদের কাছেই অবস্থিত হোটেল শেরাটনে বসে হাঁসের মাংস দিয়ে দুপুরের খাবার খাওয়ার অভিজ্ঞতা। আশা করছি পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা দারাসবাড়ি মসজিদ ও মাদ্রাসা দেখে আমাদের রিজার্ভ করে রাখা ভ্যানে করে আবারও রওনা হয়েছি ধনীচক জামে মসজিদের দিকে। এই অঞ্চলের এই মসজিদটি তুলনামূলকভাবে একটু কম পরিচিত, ফলে এই দিকে ট্যুরিস্ট তেমন আসে না বললেই চলে। তবে আমরা রওনা হয়েছি আপনাদের সঙ্গে নিয়ে। চলুন আজ একসঙ্গেই ঘুরে ঘুরে দেখব এই মসজিদটি। পাশাপাশি এই এলাকায় আরও একটি মসজিদ রয়েছে, সেই মসজিদটিও দেখব। এবং এরপরে এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা, সেটি হচ্ছে সোনা মসজিদ স্থলবন্দর, সেটিও আমরা ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো। বন্ধুরা, এই ধনীচক মসজিদে যাওয়ার রাস্তাটি একেবারে গ্রামীণ জনপদের মাঝ দিয়ে চলে গেছে। এইদিকে দেখুন বেশ বড় সড়ো একটি পুকুর, গ্রামের মানুষরা আবার সেখানে গোসলও করছে। এইখানে আবার দেখছি সাদা বকের উড়ে যাওয়া। কিছু দূর আসতেই ধনীচক মসজিদে যাওয়ার রাস্তাটি একেবারে আবাদি জমির মধ্য দিয়ে আমবাগানের ভেতর দিয়ে চলে গেছে মসজিদের দিকে। এই রাস্তা ধরেই আমরা এগিয়ে চলেছি। হ্যাঁ বন্ধুরা, অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম ধনীচক মসজিদে। বন্ধুরা, আজকে সকাল থেকে আমি ঘুরছি চাঁপাইনবাবগঞ্জ, যেটি বাংলাদেশের একটি সীমান্তবর্তী জেলা। এবং এই জেলার একদম সীমান্তবর্তী যে উপজেলা রয়েছে সেটি হচ্ছে সোনা মসজিদ এলাকা। সেই সোনা মসজিদ ল্যান্ডপোর্ট বা সোনা মসজিদ যে স্থলবন্দর রয়েছে, এই এলাকায় কিন্তু রয়েছে ইসলামিক বা মুসলিম সভ্যতার অনেকগুলো নিদর্শন। তার মধ্যে বিশেষ করে সোনা মসজিদ, যেটা ছোট সোনা মসজিদ বলা হয়, সেই মসজিদ, পাশাপাশি আরও অনেকগুলো মসজিদ রয়েছে। তো এর মধ্যে একটি মসজিদ রয়েছে ধনিয়াচক মসজিদ, যে মসজিদটি আমি দেখতে চলে এসেছি। ঠিক দেখুন, এই মসজিদেও যথারীতি অন্যান্য মসজিদগুলোর মতোই এই মসজিদেরও জাস্ট সামনেই রয়েছে একটা পুকুর। এই পুকুরটা দেখতে পাচ্ছেন এখানে, যদিও এখানে গেট করা রয়েছে এবং এই গেট খুলে অবশ্য নিচে যাওয়া যেতে পারে। এবং এখন আর নিচের দিকে যাচ্ছি না, আমরা যেটা দেখাতে চাচ্ছি যে এই জাস্ট এর অপোজিটেই পূর্ব দিকে হচ্ছে পুকুর, আর এই পশ্চিম দিকে দেখুন এই মসজিদটা রয়েছে। খুবই সুন্দর একটা মসজিদ। এটিও কিন্তু সেই প্রাচীন সুলতানি আমলের যে মসজিদগুলো রয়েছে তার যে নির্মাণশৈলী, ঠিক একইভাবে নির্মাণ করা হয়েছে। এটি হচ্ছে এই মসজিদে প্রবেশের প্রধান ফটক। দেখুন কত সুন্দর কারুকাজ করা রয়েছে এখানে। বন্ধুরা, ভেতরে একজন নামাজ পড়ছিল, এজন্য কথা বলতে পারিনি, তবে কিছু ক্লিপ নিয়ে নিয়েছি যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখন। দেখুন ভেতরটা কিন্তু খুবই সুন্দর করে তৈরি করা হয়েছে। ভেতরের যেই চারিদিকের ওয়ালগুলো সেই পোড়ামাটির ইট দিয়ে তৈরি করা, এবং এখানে খুব সুন্দরভাবে উপরে অন্যান্য মসজিদগুলোতে যেভাবে গম্বুজ তৈরি করা আছে, এখানেও কিন্তু সেই একইভাবে গম্বুজগুলো আছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের মেহরাব, যেখানে দাঁড়িয়ে সম্মানিত ইমাম সাহেব নামাজ পড়িয়ে থাকেন। আর পশ্চিম দিকের ওয়ালে 3টি মেহরাবের মতো জায়গা রয়েছে। এগুলো যথারীতি পোড়ামাটির ইট দিয়েই তৈরি করা হয়েছে। মেহরাবগুলোর ওপরের দিকে সুন্দর কারুকাজ করা রয়েছে। এই মসজিদের ভেতরের পিলারগুলোর নিচের অংশ পাথরের তৈরি হলেও ওপরের অংশ পোড়ামাটির ইট দিয়েই তৈরি করা হয়েছে। ভেতর থেকে মসজিদটি বেশ দৃষ্টিনন্দন লাগছে। চলুন এখন বাইরের দিকটা আরেকবার একটু ঘুরে দেখার চেষ্টা করি। সুলতানি আমলের যে মসজিদগুলো রয়েছে সবই কিন্তু খুব সুন্দর, একদম বর্গাকৃতির, চারিদিক দিয়ে একদম সমান করে খুব সুন্দর করে বানানো। এবং দেখুন আমরা এখন দক্ষিণ দিকের যে কর্নারটি রয়েছে সেখান থেকে মসজিদের বাইরের দৃশ্যপট দেখতে পাচ্ছি।
এইখানে খুব সুন্দর একদম সবুজ ঘাসের গালিচা রয়েছে, আর পাশেই কিন্তু মসজিদটি একটি মনোরম মসজিদ। এখানে আমি এসে জোহরের নামাজটা পড়ার আল্লাহ সৌভাগ্য দিয়েছিল, এখানে নামাজ পড়লাম, খুবই ভালো লাগলো ভেতরে নামাজ পড়তে পেরে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা এর দক্ষিণ পশ্চিম কর্নারে, দেখুন দক্ষিণ পশ্চিম কর্নার থেকে এভাবে দেখা যাচ্ছে মসজিদটি, এবং পোড়া মাটির যে ইটগুলো রয়েছে সেগুলো দিয়ে এটা নির্মাণ করা হয়েছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মিডিল বরাবর একদম পশ্চিম দিকের, আর এখানে মেহরাব রয়েছে, এখানেই মূলত ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজ পড়ান। সালাম আলাইকুম আঙ্কেল, কি এই এলাকাতে বাড়ি নাকি? ও এই মসজিদের কোনো ইতিহাস কি আপনার জানা আছে? কত বছর আগের থেকে আছে? বাপ দাদা বলতে পারবে না, প্রায় 700-800 বছরের পুরনো মনে হয়। তারও আগের হতে পারে। এখানে এমনি দর্শনার্থীরা কেমন আসে? এখানে দর্শনার্থীরা কি এই এলাকাতে আসে? খুব কম, কিন্তু ওই যে চিকা মসজিদ তারপর ওগুলোতে যায় বেশি নাকি? ওরা তো যায়। তো বন্ধুরা দেখতে পেলেন বা শুনতে পারলেন যে মুরব্বীর কাছ থেকে আমরা একটু জানলাম এই মসজিদ সম্পর্কে, যে এটা একটি অফবিট এরিয়া বলতে গেলে, এখানে মানুষ তেমন একটা আসে না, যদিও এটি কিন্তু প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় এই মসজিদটি রয়েছে, এবং ওনারা এখানে এটা একটি দর্শনীয় স্থান বলে বলছেন। তো তারপরেও দেখা যায় যে এখানে কিন্তু সেভাবে মানুষ আসে না। তো সে যাই হোক, এই ধুনিচক জামে মসজিদ থেকে আজকের মতো বিদায় নিয়ে আমরা আমাদের পরবর্তী গন্তব্য খনিয়াদিঘি মসজিদের উদ্দেশ্যে যাত্রা করছি। সঙ্গেই থাকুন, চলুন আমরা একসঙ্গেই ঘুরে দেখি এই ঐতিহাসিক প্রাচীন মসজিদটি। খনিয়াদিঘি মসজিদটি সোনা মসজিদ স্থলবন্দরের কাছাকাছি অবস্থিত, আর এই খনিয়াদিঘি মসজিদ বা চিকা মসজিদে যাওয়ার রাস্তাটি একেবারে সোনা মসজিদ স্থলবন্দরের পাশ দিয়েই চলে গেছে। এই যে পাশের যে সাদা ওয়ালটি দেখতে পাচ্ছি আমরা, সেটি সোনা মসজিদ স্থলবন্দরের ওয়াল। এই এরিয়ার মধ্যেই ভারতীয় ট্রাক থেকে সকল পণ্যগুলো আনলোড করে রাখা হয়। এই পথে ভারত ও ভুটান থেকে পাথর, ফল, খাদ্যশস্য সহ বিভিন্ন পণ্য আমদানি হয়ে থাকে। আমরা যাচ্ছি খনিয়াদিঘি মসজিদ বা চিকা মসজিদ দেখতে, সঙ্গেই থাকুন, চলুন আমরা একসঙ্গে আজকে ঘুরে দেখব মসজিদটি। কিছু দূর আসতেই এই রাস্তাটি নেমে গেছে একেবারে মাঠান জমির মধ্য দিয়ে, এবং কিছুটা পথ আসতেই আমরা দেখতে পাচ্ছি খনিয়াদিঘি। হাতের বাঁদিকে যেই দিঘিটি আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু খনিয়াদিঘি। আমরা একদমই মসজিদের কাছাকাছি চলে এসেছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে খনিয়াদিঘি, এবং এর জাস্ট পশ্চিম দিকেই কিন্তু খনিয়াদিঘি মসজিদ বা চিকা মসজিদ। চলুন আমরা এখন ঘুরে ঘুরে দেখে এই মসজিদটি। আমরা এখন চিকা মসজিদের ভেতরে প্রবেশ করছি। এখানে বাইরে একটা গেট রয়েছে, এরপরেই হচ্ছে এই চিকা মসজিদ এরিয়া শুরু হচ্ছে। এটা তুলনামূলক অনেক ছোট একটি মসজিদ। এর ভেতরে মিডিল বরাবর একটা বড় গম্বুজ দেখতে পাচ্ছি, এবং চারদিক দিয়ে আরও ছোট ছোট গম্বুজ রয়েছে। আর ভেতরের দিকটা আগে দেখে আসি, যেহেতু নামাজ শেষ হয়ে গেছে হয়তো বা বন্ধ হয়ে যেতে পারে। ভেতরে প্রবেশের পরে এই জায়গাটি দেখতে পাচ্ছি, বারান্দার মতো রয়েছে। অন্যান্য মসজিদগুলোর থেকে এই মসজিদের যে ইউনিকনেস সেটা হচ্ছে এর প্রবেশদ্বারের যে ওয়ালটা দেখতে পাচ্ছেন, বেশ কিন্তু প্রশস্ত একটি ওয়াল। এই দিক থেকে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন বেশ প্রশস্ত একটি ওয়াল, প্রায় 6-7 ফিট তো হবেই কমপক্ষে। এই ওয়াল ভেদ করে ভেতরে আসলেই হচ্ছে মূল মসজিদের এরিয়া। খনিয়াদিঘি মসজিদ বাংলাদেশের একটি অতি প্রাচীন ঐতিহাসিক স্থাপনা। আনুমানিক 1500 শতকে খনিয়াদিঘি মসজিদটি নির্মিত হয়েছিল, যা গৌড়ের প্রাচীন কীর্তিগুলোর অন্যতম মনে করা হয়। ধারণা করা হয় 1480 খ্রিস্টাব্দে কোনো এক রাজবিবি মসজিদটি নির্মাণ করেছিলেন। মসজিদটি দেখতে প্রায় মালদার চামকাঠি মসজিদের মতো। কথিত আছে যে প্রাচীনকালে এই এলাকায় প্রচুর চামচিকা বা বাদুড়ের উপদ্রব ছিল, তাই স্থানীয়ভাবে এই মসজিদের নাম চামচিকা মসজিদ। আবার যেহেতু এটি নির্মাণ করেছিলেন রাজবিবি, তাই তার নাম অনুসারে এটি রাজবিবি মসজিদ নামেও পরিচিত। এই মসজিদটি দেখতে খুবই সুন্দর।
এই মসজিদের মাঝ বরাবর বেশ বড় সড়ো একটি গম্বুজ রয়েছে, আর বারান্দার উপরে আরও 3টি গম্বুজ রয়েছে। অর্থাৎ সামনের দিকে 3টি গম্বুজ এবং মাঝ বরাবর বেশ বড় সড়ো একটি গম্বুজ নিয়ে তৈরি হয়েছে এই প্রাচীন মসজিদটি। এই মসজিদের চারিদিকে গাছগাছালি থাকায় এই স্থানটি বেশ আরামদায়ক। আর এই মসজিদের দেয়ালের গায়ে পোড়ামাটির ফলকে বিভিন্ন ফুল লতাপাতার কাজ করা আছে, যা বেশ দৃষ্টিনন্দন শৈল্পিক এক স্থাপত্যকে ফুটিয়ে তুলেছে। এই যে দেখুন মসজিদটি খুবই সুন্দর, মেইনলি এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদ। প্রধান গম্বুজ একটি, কিন্তু বারান্দার দিকে আরও 3টি গম্বুজ রয়েছে, কিন্তু ভেতরের অংশে একটি বিশাল গম্বুজ রয়েছে এই এক গম্বুজ বিশিষ্ট। আর সামনের দিকে 3টা গম্বুজ রয়েছে ছোট ছোট, যদিও দেখতে পাচ্ছেন। আমি এখন রয়েছি, এটা হচ্ছে উত্তর দিকে রয়েছে মসজিদের উত্তর সাইডের ওয়ালটা দেখতে পাচ্ছেন আপনারা। উত্তর পশ্চিম কর্নার থেকে দেখতে গেলে মসজিদের বাইরের দিক থেকে এইভাবে দেখা যায়। দেখুন, এখন আমরা একদম পশ্চিম দিকে চলে আসলাম এবং মিহরাবের যে জায়গাটা, এখানে সামনের দিকে বেশ প্রশস্ত একটি জায়গা দেখতে পাচ্ছি, কিন্তু ভেতরে কিন্তু ছোট করে মিহরাব করা আছে। এখানে দেখুন পাতা এবং ফুলের কিছু কারুকাজ করা রয়েছে। পাতা মূলত 4টা করে পাতা দিয়ে এখানে কারুকাজ করা রয়েছে। আর এটা হচ্ছে দক্ষিণ পার্শ্বের ওয়াল, যথারীতি একই সেমভাবে করা, এবং এই দিক দিয়েও সে একইভাবে এরকম ফুল লতাপাতার কারুকাজ করা রয়েছে। দেখুন, আঙ্কেল কত সাল থেকে আপনি এখানে থাকেন? 92 সাল থেকে। 92 সাল থেকে থাকেন? 92 সাল থেকে। প্রতিদিন কেমন মানুষ আসে এখানে? এখানে শুক্রবার করে আসে, তো তারপরে 2 দিন পর শুক্র শনিবার রোববার আসে, আচ্ছা ফের বন্ধ হয়ে যায় হালকা 2টা 4টা, তার বাদে ফের শুক্রবার আসবে, তখন আসে। আচ্ছা, তো কোন দিন আছে কোন দিন আছে না। কেমন মানুষ নামাজ পড়ে এখানে? ভালো, 5 ওয়াক্ত এলাকার সব মানুষরাই এলাকার সব, চতুর্দিকে বাড়ি এলাকার সব। জামে মসজিদ তো এটা নাকি? জামা মসজিদ। সে যাই হোক, এই মসজিদটি আমাদের দেখা শেষ হলো। এখন আমরা এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা সোনা মসজিদ স্থলবন্দর দেখব। চলুন সেই দিকে যাওয়া যাক। চলে আসলাম স্থলবন্দর এরিয়াতে। কিছুদিন আগে আমি অবশ্যই এই দিক দিয়ে গিয়েছি, ভারতে গিয়েছিলাম গত মে মাসে, সেই ভিডিও হয়তো আপনারা দেখেছেন। কিন্তু তখন আসলে অনেক ব্যাগ বস্তা ছিল পিছনে এবং ওই দিকে পার হওয়ার খুব তাড়াহুড়ো ছিল, এজন্য সেভাবে ভিডিও করতে পারিনি। তো আজকে দেখি যদি কিছুটা করা সম্ভব হয়, বিজিবি যদি পারমিশন দেয়, আবার কি বলে দেখি। দেখুন, এই যে বাংলাদেশের শেষ সীমানা। এই হচ্ছে সোনা মসজিদ স্থলবন্দরের প্যাসেঞ্জার টার্মিনাল। আজ এখানে কোনো ইন্ডিয়ান ট্রাক দেখতে পাচ্ছি না। নর্মালি আমদানি রপ্তানি পুরোপুরি চালু থাকলে এখানে বেশ অনেক ইন্ডিয়ান ট্রাক দেখা যায়। এছাড়াও বর্ডারে যাত্রী নাই বললেই চলে। দেখে মনে হচ্ছে পুরোপুরি বন্ধ রয়েছে। চলুন দেখি ভেতরটা দেখতে দেয় কি না, একটু ঘুরে আসি ভেতর থেকে। এই যে সোনা মসজিদ চেকপোস্ট দেখতে পাচ্ছেন। এখানে একটি মসজিদ রয়েছে, স্থলবন্দর জামে মসজিদ। আর এইখানে কিন্তু কাস্টমস এরিয়া কিন্তু এই ভেতরে এই দিকে দেখুন, এই মসজিদের পাশ দিয়ে গেলে এই সাইডটাতে হচ্ছে বাংলাদেশের কাস্টমস এরিয়া। যেহেতু এখন আমরা আর ওইদিকে যাচ্ছি না, বা ওইদিকে হয়তো ভিডিও করা যাবে না, এই দিক দিয়ে সামনে যে এই জায়গাটা দেখছেন, এদিক দিয়ে গেলে আপনি ইমিগ্রেশন করে তারপরে ওই পাশে যেতে পারবেন ভারতের অংশে। যাদের বৈধ ভিসা আছে
পাসপোর্ট এবং ভিসা লাগানো আছে তারা হয়তো এখন যেতে পারবেন এদিক দিয়ে। ওই দূরে দেখা যাচ্ছে বন্ধুরা ইন্ডিয়ার অংশ দেখতে পেলেন। তো ওইদিকে যেদিকে দিয়ে যে ট্রাক আসে সে ট্রাক কিন্তু এখন বন্ধ রয়েছে, মানে আমদানি রপ্তানি খুব সম্ভবত এখন বন্ধ আছে। বাকি যাদের পাসপোর্ট ভিসা রয়েছে তারা হয়তো বা যেতে পারবে। এই জায়গায় সবসময় অনেক বেশি ট্রাক থাকে। তো আমরা এখান থেকে চলে যাচ্ছি। আমাদের বিজিবি যিনি রয়েছেন, বিজিবির যিনি রয়েছেন উনি নিষেধ করলেন যে ভাই এখানে ভিডিও করেন না। এর আগেও আমি যখন ইন্ডিয়া যাই ওই সময় আসলে এই ভয়ের কারণেই করি নাই, কারণ পরে ধরে আটকাইলে বা কোনো একটা ঝামেলা করলে তখন ঝামেলায় পড়ে যাবো, এই জন্য এখান থেকে আসলে ভিডিও করা বন্ধ করেছিলাম। তো ওই ভিডিওতে তেমন কোনো ফুটেজ দিতে পারি নাই, কারণ এই এলাকায় আসলে সংরক্ষিত এলাকা যেহেতু হয়তো বা করা যাবে, সেটা হচ্ছে পারমিশন নিয়ে হয়তো করা যেত, কিন্তু সেই পারমিশনটা আমাকে দেবে কে, এই হচ্ছে বিষয়। বন্ধুরা সোনা মসজিদ স্থলবন্দর এরিয়া দেখলেন বা আমরাও দেখলাম। এখন সামনে যাব, সামনে সোনা মসজিদ এরিয়াতেই যেটা হলো সোনা মসজিদ, যেটা সেই মসজিদের পাশে রয়েছে বিভিন্ন হোটেল, সেখানে নাকি খুব ভালো খাবার দাবার পাওয়া যায়। তো দেখি ওখানে যাই যে কী খাবার আজকে আমাদের নসিবে আছে সেটা দেখি, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো, তারপরে আমরা এখান থেকে যাওয়ার চিন্তা ভাবনা করব। বেশ সকাল থেকে দৌড়াদৌড়ি করছি, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে। এখন সোনা মসজিদের রাস্তার পাশেই একটি হোটেল রয়েছে, সেই হোটেলের নাম হচ্ছে হোটেল শেরাটন। তো এখানে এসে বসলাম খাবার দাবার খাওয়ার জন্য। তো অলরেডি ভাত এবং ভর্তা ওনারা দিয়েছে, পাশাপাশি শুনেছি যে এখানে নাকি হাঁসের মাংস ভালো পাওয়া যাবে, ওনারা বলছিলেন, দাবি করছিলেন। তো দেখা যাক হাঁসের মাংস কেমন হয়। বন্ধুরা এখানে হাঁস রয়েছে, দেখতে পাচ্ছেন বেশ ভালো বড় বড় পিসি রয়েছে, পাশাপাশি এখানে ভাজি ভর্তা এগুলো দিয়েছে, আর এদিকে সাদা ভাত। তো এখন খেয়ে নিই, প্রচণ্ড খিদা লেগেছে। এখানে একটু শাক নিয়ে নিলাম, এটা মনে হয় খুব সম্ভবত কচুর শাক, কচুর শাক দিয়ে একটু খেয়ে নিই। বেশ মজা আছে কচুর শাকে। এবার মাংসটা নিয়ে নিচ্ছি, 5 পিস দিয়েছে, কিন্তু সাইজ বেশ বড় আছে, মরমরিয়ার চাইতে সাইজ একটু বড় বড় মনে হচ্ছে। খেয়ে দেখি কেমন লাগে। সত্য বলতে কি যে হাঁসের মাংস আমরা বাড়িতে যেমন খাই, যেমন রান্না হয় কাছাকাছি ওরকম রান্না, কিন্তু মরমরিয়ারটা কিন্তু একটা বলা যায় যে একটা সিগনেচার ডিশ। মরমরিয়ারটার মধ্যে একটু আলাদা একটা ব্যাপার স্যাপার আছে, ওখানকার যে মশলা ইউজ করে সেটার মধ্যে একটা আলাদা ব্যাপার আছে। তবে এটা খারাপ না, এটাও বেশ টেস্টি এবং ভালোই লাগছে খেতে। বাড়ির রান্নার মতো হয়েছে, বাড়িতে আমরা যেমন খাই তেমন রান্না হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা এখানে খাওয়া শেষ করলাম। খাবার বেশ সুস্বাদু ছিল। আপনারা এই এরিয়াতে ঘুরতে আসলে এই হোটেল শেরাটনের হাঁসের মাংস ট্রাই করতে পারেন। একেবারে বাড়ির মতো হালকা মশলায় রান্না এবং মাংসের সাইজও বেশ বড় ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এখানে ভাত, কচু শাক এবং আলু ভাজি সহ জনপ্রতি আমাদের 200 টাকা করে পড়ল। বন্ধুরা খাওয়া দাওয়া শেষ, তাই এখন ঘরে ফেরার পালা। তবে ভিডিওটি এখনই শেষ করছি না, আর একটু থামুন, চলুন আমরা যেতে যেতে যাত্রাপথেই ভিডিওটি শেষ করব, সঙ্গে থাকুন। বন্ধুরা অনেক স্বাদ করে, অনেক মজা করে খাবার দাবার খেয়ে
সারাদিন ঘোরাঘুরি শেষ করে এখন আমরা এই অটোতে করে যাত্রা শুরু করেছি। অটোতে করে যাব হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত, কারণ আমরা আসলে আগে থেকে টিকিটটা কেটে রাখিনি, যেটা সোনা মসজিদ এই এরিয়া থেকে শুধুমাত্র একটি বাসই যায়, যেটি হচ্ছে গৌড় পরিবহন। সেই গৌড় পরিবহনে টিকিটটা কাটা হয়েছিল না, কারণ কাটলাম না এই জন্য যে আসলে কতক্ষণ লাগবে, খাবার দাবার খাওয়া শেষ করতে কতক্ষণ লাগবে সেটা বুঝতে পারছিলাম না, তো এই জন্য আসলে টিকিটটা কাটি নাই। ফলে ওই বাসটা চলে গেল। তো ভাবছি এখন আর এখানে বসে থাকবো না, বরং এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাব চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত, এবং ওখান থেকে বাসে করে আজকের আমরা যাত্রা শুরু করব রাজশাহীর উদ্দেশ্যে, এবং আমাদের সঙ্গে থাকুন। দেখতে দেখতেই আমরা এসে পৌঁছে গেলাম চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য মহানন্দা ব্রিজে। ইতোমধ্যে সন্ধ্যাও ঘনিয়ে আসলো। তো যারা আমার এই ভিডিওটি এখন অবধি দেখলেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা আমার এই চ্যানেলটি ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য আন্তরিক অনুরোধ জানাচ্ছি। পরিশেষে সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই রাখছি। আল্লাহ হাফেজ। বন্ধুরা, অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম রাজশাহীতে। দেখতেই পাচ্ছেন রাজশাহী যে আলোর শহর,